মাইস্কুলের সেটআপের কাজ করতে গেলে প্রথমত আমাদের মাইস্কুয়েল কমিউনিটি ভার্সনস ডাউনলোড করতে হয়। মাইস্কুয়েল ডাউনলোডে গেলে এখানে মাইস্কুয়েল কমিউনিটি সার্ভার আমাদের ডাউনলোড করতে হয়। এটাই অ্যাকচুয়ালি ফ্রি ভার্সন হিসেবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এটাকে ইনস্টল নর্মালি সফটওয়্যার যেরকম ইনস্টল করতে সেরকমভাবে করার পর এবার মাইস্কুলের যে সমস্ত আমরা কমান্ড ফমান্ডগুলো চেক আপ করি সেগুলো হচ্ছে মাইস্কুল ওয়ার্ক বেঞ্চে চেক আপ করি। তো সেক্ষেত্রে ওয়ার্ক বেঞ্চটাকেও নেওয়া হয় এবং ওয়ার্ক বেঞ্চটাকেও সফটওয়্যার যেমন নর্মালি ইনস্টল হয় সেরকম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চ যেটা আমরা ইউজ করছি। এটা লোকালি আমি সিম্পল লোকাল হোস্ট এই দিয়ে আমরা মানে আমি জেনারেলি এটাকে করি কাজ। এবার আমার হচ্ছে সৌম্য, তো আমি এখানে সৌম্য বলে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, সৌম্য বলে এখানে ডেটাবেস ক্রিয়েট করছি। সৌম্য বলে অলরেডি রয়েছে। তোমার সঙ্গে কিছু করেছিলাম নাকি জানি না স্যার। তো যাই হোক এখানে একটা রয়েছে ইউজার টেবিল হিসাবে। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা যদি এখান থেকে ইউজার টেবিলটাকে ড্রপ করে দিই তো এটা ড্রপ করলাম, করার পর এবার এখানে এবার এইটাকে আমরা কানেকশন করব। এবার কানেকশানস করতে গেলে আমাদের প্রথমে সফটওয়্যারটাকে যেটা আছে সেটাকে প্রথমে রান করি। রান করার জন্য নোড মডিউলস অলরেডি ইনস্টলড আছে এখানে। আমাদের এখানে এটা স্টার্ট হলো। এবার বেসিক্যালি আমরা যদি কোনো মডেলস যদি তৈরি করছি তো এখানে এই প্যাকেজটা ইনস্টল করতে হয়েছিল আমাকে আগে। তো এখন ডেটাবেসের কানেকশানসটাকে আমাদের এস্টাবলিশ করতে হবে। ডেটাবেসের কানেকশান এস্টাবলিশ করার জন্য কনফিগারেশনে গিয়ে এখানে মাইস্কুয়েলে সেট আপ করবো। দেখি এখানে এটা মাইস্কুয়েল কনফিগারেশন আলাদা করে ক্রিয়েট করা যায় কিনা।
অ্যাডিশনাল লাগতে পারে। শুরু এইটা আমি করেছি স্যার। এখানে মাইস্কুলের কনফিগারেশনের জন্য এই জায়গাটা সেট করা আছে। এখানে ডেটাবেস নেম রুট পাসওয়ার্ড এটা এইরকমই থাকলো, কিন্তু ডেটাবেসের কানেক্টিভিটিটা এটা তো তৈরি হলো না। মাইস্কুল প্রোডাকশন ভার্সনের এটা এলো বটে, আচ্ছা। আমরা ইউজার্স বলে সেকশনে ইউজার্সের ডেটা এটা মাইস্কুল থেকে এসকিউএলআইট থেকে দেখাচ্ছে। তো এখানে এসকিউএলআইট রয়েছে, মাইস্কুল এসকিউএলআইটটাকে আপাতত বন্ধ করি। এসকিউএলআইটটা এটা বন্ধ করলে এবার এখানে ইউজার কন্ট্রোলার এখান থেকে দেখি মাইগ্রেশনটা হচ্ছে রান করতে হতে পারে। এখানে মডেল যেটা রয়েছে দেখা গেল মডেলটা রয়েছে অ্যাপের মধ্যে মডেলের মধ্যে
সার্ভিস প্রোভাইডারটা হচ্ছে অনেকটা মিডলওয়্যারের মতন কাজ করে। যখন আমরা কোনো মানে কোনো একটা মডিউলের উপরে যখন আমরা কাজ করি, সেই মডিউলটাকে কমপ্লিটলি এর ভেতরে পুশ করাবার জন্য এই সার্ভিস প্রোভাইডার ইউজ হয়ে থাকে। ঠিক আছে। এখানে এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে, কিন্তু ডেটাবেসে এই পার্টগুলো মানে যেন ইএনভি এই প্যাকেজ থেকে ইএনভি কল করে এইভাবে, মানে বেসিক্যালি আমাদের সার্ভার সাইডে যে সেট আপটা থাকবে সেটা আমরা ওই .env-তে সেট করব। এটা হচ্ছে ডামি পারপাসে এখানে আমরা এই পার্টটাকে ইউজ করছি, মানে এখানে ডিফল্ট এটা থাকছে। এটা হচ্ছে ডেটাবেসের সেটিংস, অ্যান্ড তারপরে এখানে আমরা MySQL এটাকে করার পর এখানে এসি মাইগ্রেশন রান করে SQLite কোথায় আসছে? এখানে তো SQLite না, এটা MySQL এরকম কিছু ছিল স্যার, দেখি MySQL এই কাজ করে কিনা। ঠিক আছে, বেসিক্যালি ব্যাপারটা আছে কি, এখানে আমার দুটো ডেটাবেস কনফিগারেশন থাকতে পারে, দুটো কি তিনটে হোয়াটএভার থাকতে পারে। এবার বেসিক্যালি কী হচ্ছে, আমি এখানে কানেকশানসের যেটাকে আমি মেন টার্গেট দেবো সেটাকে ধরেই ও ক্রিয়েশনের কাজটা করবে। ওকে, তো এবার আমার এখানে রিফ্রেশ করলে এখানে মাইগ্রেশন টুল রেডি হয়ে গেছে, পরে দেখেছো কেনেক্স ভেতরে চলছে। আচ্ছা, আমরা যারা কেনেক্স যেটা বানাচ্ছিলাম ভেতরে রয়েছে কেনেক্স, যে কারণে কানেকশন মাইগ্রেশন টুলের মতনই এর বিহেভিয়ারটা। ঠিক আছে, অসুবিধা নেই। এই তো এখানে কেনেক্সও লেখা আছে, কেনেক্সই অ্যাকচুয়ালি এখানে ইউজ হচ্ছে ইন্টারনালি। এটা হয়ে যাওয়ার পর আমাদের এখানে ডেটাবেস অবভিয়াসলি ফাঁকা, আর ডেটা এবার আমাদের দেওয়ার জন্য
এটা হয়েছে। এবার এখানে এটা দেখি, আইডি, নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড। আচ্ছা, এটা আমাদের আপাতত দরকার নেই, এটাকে হাঁটাই, দেখি তারপরে কী দাঁড়ায়। নেম সেটিং নাল, ওয়াই? এখানে তো নেম তো দেওয়াই রয়েছে। হ্যাঁ আছে তো, ওই তো দেওয়া তো এখানেও আছে। ওকে, রাউটটা কোথায় জানা ছিল? স্টার্টে। cannot set property of null, কাকে নাল করছে? এটা তো অটো ক্রিয়েট হয়ে যাচ্ছে। নেমে তো প্রপার্টি ডেটা ঢুকছি, এইটাকে অপশনাল করা যেতে পারে, কারণ এইটাতে প্রবলেম আসতে পারে। ওহো, দেখেছো গল্পটা? এখানে পুট মেথড করছি, কি করে হবে? আচ্ছা, कैसन आएगा? তো এবার ঢুকলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ডেটা পুশ হয়ে গেছে। আচ্ছা, মানে সেমই রইলো সবকিছু, শুধু ডিবিটা চেঞ্জ করে দেওয়া হবে। হ্যাঁ, তো বেসিক্যালি তো এই রকম প্রসেস ইউজ করার মানেটাই তো হচ্ছে কি, আমাদের অ্যাপ্লিকেশান সব অ্যাজ ইট ইজ সেম থাকবে, জাস্ট আমাদের কানেকশানসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ডিবিটা শুধু বেসিক্যালি এই রকম ধরনের ওয়ার্ডেম ইউজ করার মানেটাই হচ্ছে যে কিনা আমরা মাল্টিপল টাইপের ডেটাবেস বা মাল্টিপল কানেকশানসের সঙ্গে কাজ করতে পারি। যেমন কিনা এখানে দেখো, এখানে হচ্ছে ক্লাস্টারিং সিস্টেম, এটা হচ্ছে ডেটাবেস ক্লাস্টার, যেখানে কী হয়, মনে করো অ্যামাজন বা ফ্লিপকার্ট এই সমস্ত যে সাইটগুলো রয়েছে, ওই সমস্ত জায়গাতে কী হয়, আমাদের মেনলি যখন ট্রাফিক হিউজ আসে, তখন কী হয়, একটা সার্ভার, বিশেষ করে ডেটাবেস সার্ভার ক্র্যাশ খেয়ে যায় রেসপন্স দিতে। তখন কী হয়, ওই একটা পার্টিকুলার সার্ভারের মাল্টিপল তখন ইনস্ট্যান্স বানাতে হয়। তখন বেসিক্যালি কী হচ্ছে, রাইট হোস্ট চলে যায়। হ্যাঁ, তো বেসিক্যালি কী হচ্ছে, ডেটা রাইট হোস্ট যেটা আছে সেটা একটাতে রাখছে, আর দুটো দিয়ে রিড কানেকশানস বিল্ড করছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, যত লোক আসছে তারা যেন ডেটাটা কুইকলি রিড করতে পারে, আর রাইট করার জন্য একটা সার্ভার দিয়ে দিচ্ছে।
তো এইভাবে কি হচ্ছে, মাল্টিপল হোস্ট ওপেন হয়ে যায়। আচ্ছা ওটা স্যার একটা কোয়েশ্চেন আছে ছোট। এই যে ধরুন আমরা এখন লোকালি এসকিউএল সার্ভারটাকে ইনস্টল করে আমরা এটাকে মানে আমাদের টেস্টিং পারপাসে, ডেভেলপমেন্ট পারপাসে আমরা ইউজ করছি। এরপরে স্যার যখন আমরা মানে প্রোডাকশনে যখন এটাকে ইউজ করব, তখন তো আর তো লোকাল ডিবিতে আমরা তো ইউজ করব না, এটা তো ডকারে ইমপ্লিমেন্ট করতে হবে এই ডেটাবেসটা। ডকারে করি, যেভাবেই করি না কেন, ঠিক আছে, যাই করি মানে এটা আমার হচ্ছে ডকারে করি আর যেখানেই করি, বক্তব্য হচ্ছে এটাকে তো আমাদের এই এসকিউএল সার্ভারটাকে এটাকে তো আমরা লোকালে আর ইউজ করতে পারবো না তখন। দেখো আমাদের সিনট্যাক্স যা আছে অলমোস্ট সেমই থাকবে, ঠিক আছে, তেমন কিছু চেঞ্জেস হবে না, ঠিক আছে। এবার যখন আমাদের ডকারে থাকবে তখন ডকারে যে সেটিংটা থাকবে সেই সেটিংটা বসিয়ে দিতে হবে। মানে এই ইয়েতে আমাদের ওই কি ফাইল যেন বলে, ইএনভি ফাইলটাই গিয়ে চেঞ্জ হবে এখানটায়, জাস্ট এখানে চেঞ্জ হবে। মেন হচ্ছে মাইগ্রেশন হচ্ছে আমাদের ফুটপ্রিন্ট সফটওয়্যারে, ঠিক আছে। মাইগ্রেশনটা বেসিক্যালি আমাদের সফটওয়্যার ফুটপ্রিন্ট হিসাবে ইউজ করা হয়, যে আমাদের টেবিলসের মধ্যে কী কী আমরা ডেটা ঢোকাচ্ছি, রাখছি, তুলছি, সেই ফুটপ্রিন্টটা বোঝার জন্য। তারপরে মডেল দিয়ে হচ্ছে আমাদের ডেটাবেসের অ্যাক্টিভিটি কী হচ্ছে সেটা আমাদের এনশিওর করা হচ্ছে, ঠিক আছে। ডেটাবেস এনশিওর করার জন্য এটা ইউজ করা হয়। এবার তারপরে ওইখানে স্ট্যাটাস রয়েছে, রোল রয়েছে, আর কি করা যেতে পারে। আমার দাঁড়াও তো, আমি এখানে রিমুভ টোকেনটাকে আমি একটা এক্সট্রা অ্যাড করলাম, দেখি এটা কি হয়, এখানে এক্সট্রা অ্যাডিশনস হয় কি না। এখানে আপাতত কোনো রিফ্লেকশন হলো না। বেসিক্যালি এটা ওই টাইপ ওআরএম এরকম ভাবে টেবিল বাড়ানো যাবে না এইভাবে, এর জন্য একটা অন্য একটা কি কমান্ড চালাতে আমি দেখেছিলাম স্যার। ওইটাকে ডাউন করতে হবে আগে, তারপরে ওটাকে ওইগুলোকে যেটাকে অ্যাড করবেন সেইগুলোকে মনে হয় ডাউন করতে হবে, করে একটা কিছু ওইগুলোকে আপের মধ্যে দিতে হবে, দিয়ে তারপরে করতে হবে, এরকম কিছু একটা নিয়ম প্রসেস দেখছিলাম আমি। এখানে আপ ডাউনের যে ব্যাপারটা আছে সেটা তো হতেই পারে, কিন্তু আমি ডকুমেন্টেশনই দেখছিলাম স্যার, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কোনটা দেখেছিলাম, বাট এটা আমারও ঠিক কিরকম একটা লাগলো যে আমি সাপোজ মনে করুন আমার একটা ডিবি ক্রিয়েট হয়ে গেছে, এবার এটা একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এবার টেবিলে আমার যদি মনে হলো যে আমাকে একটা নতুন কিছু অ্যাড করতে হবে, ঠিক আছে, কোনো একটা ডেটা আমাকে অ্যাড করতে হবে, একটা টেবিলে আমার নতুন একটা কলাম চাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমাকে কি ফের রোল ব্যাক করে ফের প্রথম থেকে করতে হবে? রোল ব্যাক করে করার দরকার পড়ে না জেনারেলি, কারণ আমি ওই টাইপ ওআরএম যেটা দেখালাম, টাইপ ওআরএম বেসিক্যালি কী হয়, ওইখানে যদি আমি অ্যানোটেশনস ইউজ করি তাহলে আমাদের এই ডেটাবেস মাইগ্রেশনসটাকে আলাদা করে আমাদের এই মাইগ্রেশন টুল ক্রিয়েট করতে লাগে না, ওইখান থেকে অটোমেটিক্যালি মাইগ্রেশন সেট হতো। মানে বেসিক্যালি এক্সট্রা অ্যাড করা হোক বা ডিলিট করা হোক, যেটাই হোক না কেন, ওইখানে যেভাবে চেঞ্জ করবো সেই মুমেন্টে ওটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তবে একটা প্রবলেম হয় যে বাই চান্স যদি কোনো কোডার যদি ওটাকে ভুল করে চেঞ্জ করে তাহলে কী হবে, কিছু ডেটা তো রিমুভ হয়ে যেতে পারে, তার জন্য একটা লকও রয়েছে, সেই লকটাকে এনাবেল করলে তখনই গিয়ে ওটা হবে, মানে অল্টারটা হবে, নাহলে পরে অল্টারটা হবে না। ওকে, ওইটা একটা অপশানস আছে, কিন্তু এরপরে
এখানে সিডার রেপ্লিকাস অ্যাসিং স্ট্রাকচারস এই পার্টটা দিয়ে কিছু একটা হতে পারে। যদি আমরা এখানে এটা অ্যাটাচ আছে দেখি, দেখি রিমেম্বার টোকেনটা ফেলে কিন্তু এটাকে ওভারলুক করলো, যেহেতু এখানে আমাদের স্কিমাটা এখানে রয়েছে, স্কিমা বিল্ডার টাইপে রয়েছে সেই হিসাবে। এবার এটাকে স্কিমা বিল্ডারের থ্রু দিয়ে এটা কানেক্ট হয়ে আছে। এটা কি বলছে, this option do not modify the database যদি মাইগ্রেশন টুলগুলোকে যদি বানাতেই হয় তাহলে এই কলামগুলোরই বা দরকার কি? With your current team plan, you get up to 60 minutes per meeting. কি বলছো? 15 মিনিটে মিটিং বন্ধ হয়ে যাবে? তাই নাকি? এই সমস্ত বলছে, তাই তো দেখাচ্ছে। আচ্ছা, ওই তিনটে ইউজার হয়ে ঢুকে বসে আছে না, সে কারণে। আমি একটা লিভ করে দিচ্ছি, একটা লিভ মেরে দিলাম। তাহলে এখানে আমাদের এই কলামগুলো বেসিক্যালি ডেটা ফিল্টারেশনের কাজই করছে। আলটিমেটলি এই ডেকোরেশন ফাংশনসগুলো কোনো ডেটা আলটিমেট পুশ করার ব্যাপারটা করছে না, এটা একটা স্কিমা টাইপের প্রসেসিং কাজ করছে।
এখানে ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইখানে এই ডেটাবেস টুলটা আমাদের এইভাবে কাজ করছে। তাহলে আচ্ছা, এইখানে ইউজার্স বলে এখানে এটা রাখছে, এবার এটাকে ড্রপ করছে, এখানে কি রাখছে ইউজার, এখানে প্রাইমারি কি এই 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 কোনো না কোনো সঙ্গে তো ডেটাবেসের এই পার্টটা কানেকশন থাকার কথা। আচ্ছা, আমি এটা একবার ডিলিট মারি মডেলটাকে। মেক মডেল, আচ্ছা, নতুন করে ক্রিয়েট করব। নতুন করে ক্রিয়েট করে আমি দেখতে চাইছি যে অ্যাকচুয়ালি আউটপুটটা কি আসছে। মানে আমি যে এখানে চেঞ্জ করলাম, আলটিমেটলি তার আলটিমেটলি রেজাল্টটা কী হলো। মানে বেসিক্যালি আমার মডেলের সঙ্গে আমার মাইগ্রেশন কানেক্টেড নাকি মাইগ্রেশনের সঙ্গে মডেল কানেক্টেড, সেটাই দেখতে চাইছি। এখানে কি স্ট্যাটাস হাফ আইস, স্ট্যাটাসটা এখানে অ্যাক্টিভেট করলাম, এইখানে আমাদের স্ট্যাটাসটা শো করছে। ওকে, তার মানে এখানে বেসিক্যালি আমাদের এইখানে যে মডেলসগুলো রয়েছে, মডেলস মানে এই কলামটা আমাদের ডেটা অবজেক্ট মডেল হিসেবে কানেকটেশন করছে, আর আমাদের এইখানেও যে জিনিসটা লাগছে সেটা আমাদের ওখানেও করতে হচ্ছে। মানে নাহলে পরে আমাদের মডেল ক্রিয়েট হবে না। তাহলে এখানে মডেল অ্যান্ড এটা দুটোই একসঙ্গে কানেকশনস হয়ে বসে আছে। এবার এখানে যেমন এই পাসওয়ার্ড সেভিংয়ের আগে বিফোর সেভ এটা একটা হুক রয়েছে। মানে যখন পাসওয়ার্ড আমাদের এখানে সেট করব, মানে আমার একটা ছোট্ট কোয়েরি আছে এখানে, যে আমরা যে ফটো বলে বা ইমেজ বলে যেটা আমাদের ডিবিতে একখানা ইয়ে তৈরি করছি আমরা, মানে কার্টুন তৈরি করছি, এই টাইপটা কি স্ট্রিং হবে?
ফটো মানে যে যে ইমেজ বা যেটাই হোক সেটার টাইপটা কি স্ট্রিং দিলেও হবে? ফটো টাইপ হ্যাঁ, অ্যাকচুয়ালি ফটোটা মেনলি কি হয়, পাতের মধ্যে পড়ে থাকে বেস 60 বলেই তো আছে। স্ট্যাটিক। বেস হুম বেস 60 বলেই তো আসে যায়, বেস 64টা তো স্ট্রিংই হয়। হ্যাঁ, বেস 64 স্ট্রিং হয়, কিন্তু বেস 64 অ্যাকচুয়ালি রাখতে নেই। ওটা যখন থাকে ওটা ফাইল হিসাবে, ওটা আমরা কোথাও সেভ করে রাখি ফাইল হিসাবে। কারণ ডেটাবেসে যদি রাখি, ডেটাবেস কী হবে, অনেক বেশি হেভি হয়ে যাবে। ও ডেটাবেসে রাখতে আচ্ছা গেলে ওটাকে ব্লবে রাখতে হয়। এবার ব্লবে যদি রাখি কী হবে, একটা সময় পরে গিয়ে ডেটাবেস এত বেশি হেভি হয়ে যাবে যে রেসপন্স করবে না। আর এটা বেসিক্যালি আচ্ছা এসকিউএল সার্ভার, মাইএসকিউএল সার্ভারে কিন্তু এই ধরনের প্রবলেমটা হয়। ডেটাবেসে যদি আমরা যদি ইমেজের ডেটাকে যদি ঢুকাই, তো সেই কারণে আচ্ছা এই ডেটাগুলোকে আমরা ফাইল ফরম্যাটেই জেনারেলি রাখি, ফাইল হিসাবেই, ফাইল পাতে। এবার তার জন্য যে পাতে আমাদের রাখা হয় সেই পাতের ইনফরমেশনটা স্ট্রিং হিসাবে ঢুকিয়ে দেওয়া হয়, ইমেজ স্ট্রিং, তো যেটা আমরা আগে মানে স্ট্রিং যেটা আমরা আগে আমি বলতে করেছিলাম। হ্যাঁ মানে আমি বলতে চাইছি যে এইখানে যেরকম ডিক্লেয়ার পাসওয়ার্ড স্ট্রিং করে লেখা আছে, ওই ডিক্লেয়ার ইমেজ স্ট্রিং করেই তো লিখতে হবে। ঠিক আছে। এখানে ডিক্লেয়ার ইমেজ স্ক্রিন করেই লিখতে হবে। এখানে ডিক্লেয়ার প্রপার্টিটা এখানে চাইছে, এই ডিক্লেয়ার লেখার ব্যাপারটা হচ্ছে কি, এখানে এটা মেনশন করতে চাইছি যে এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ডিক্লেয়ার বলে। মানে এটা টাইপস্ক্রিপ্ট বলতে চাইছি যে এই পার্টিকুলার নোটটা অ্যাকচুয়ালি একটা জাভাস্ক্রিপ্ট নোট, সেই হিসেবে এটাকে ডিক্লেয়ার করছে। ওকে এখানে যেমন এই আফতার ইউআরএল করে গেট র্যান্ডাম আফতার। এবার এই গেট র্যান্ডাম আফতার মনে হয় এটাও একটা ফাংশন আছে, যে ফাংশনটা ডিক্লেয়ার হয়তো পরে কোথাও করা ব্যাপার হয়তো আছে। এবার হচ্ছে রিমুভ, মানে যদি আমরা এখানে ডিলিট করি, পোস্ট রিমুভ করি, তাহলে এখানে ওই বিফোর ডিক্লেয়ার এগুলো হচ্ছে হুক, সমস্ত হচ্ছে ফাংশনাল হুকস, যেখানে আমাদের আগে পরে এই ডেটা ঢোকানোর আগে বা পরে কিছু ফাংশন এক্সিকিউট করতে পারে এইগুলোর উপর বেস করে। তাতে কিছুটা কোড আমাদের কমে যাবে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, এটা গেল আমাদের ডেটাবেস রিলেটেড পার্ট। এবার ডেটাবেস রিলেটেড পার্ট হওয়ার পরে আমাদের ইউআইটা কী করবে। ইউআই বেসিক্যালি আমার মনে হয় বুটস্ট্র্যাপ দিয়ে করাটাই ভালো, তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলে তো? বুটস্ট্র্যাপ দিয়ে ইউআই বানানোটাই বেটার। হ্যাঁ ঠিক আছে, বুটস্ট্র্যাপ দিয়ে ইউআইটা বানানোটাই বেটার হবে। আচ্ছা, এখানে স্ট্যাটিক পাথ ক্রিয়েট করতে হবে। এবার এখানে স্ট্যাটিক পাথ ক্রিয়েট করার জন্য এখানে বেসিক কনসেপ্ট,
এইখানে হচ্ছে এই অ্যাড্রেসের কোর কনসেপ্ট, মানে বেসিক্যালি আমাদের ফার্স্ট থেকে যদি একটু পড়ি, তো প্রথমত এখানে এনভায়রনমেন্ট সেটিংয়ে ফার্স্ট আমরা কত রকমের সেট আপ করতে পারি এবং কী কী টাইপের প্রসেস অ্যাপ্লাই করে আমরা সেট আপ করবো, তার একটা ব্যাপার রয়েছে। ওয়েব যদি আমরা ক্রিয়েট করি অবশ্যই আমাদের ইজিএসের সাপোর্টে হবে, ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে আমাদের এইখানে ইজিএস যাবে, তারপরে এখানে ভাইন জেস, এবার কী জিনিস আচ্ছা, ভ্যালিডেশনের জন্য ইউজ করে এটা, কারণ ইউব দেওয়া আছে না, ইউব দিয়ে তো ভ্যালিডেশন হয়, এই কি বলে জানো, ফর্ম ভ্যালিডেশন হয়, ফর্ম ভ্যালিডেশনের জন্য ভাইন.js ইউজ করে, জডো ভ্যালিডেশনে ইউজ করা হয়। আমি ইউব ইউজ করেছি, আমি ওই জন্যই জানি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে অথেন্টিকেশনের জন্য অথ ইউজ হচ্ছে, তারপরে এখানে এগুলো ইউজ করছে, তারপরে হচ্ছে ভাইট বেসিক্যালি রিসোর্স কম্পাইলেশনের জন্য ইউজ করছে। আচ্ছা স্যার, আমি একটা কথা বলি, এই যে আমাদের যে ইউআইটা হবে, ঠিক আছে, ইউআইটাতে উপরে তো একটা মানে আমাদের হবে, কি বলে জানো, মানে যেটাকে বলে কি বলে, উপরটায় যেটা থাকে, উপরটায় যেটা বলতে উপরে যে মানে মেনু বার যেটা হয়, মেনু বারটাই বলে তো, টপ মেনু বার, হ্যাঁ, মানে ওইটা সব পেজের জন্য একটা হবে। এবার ভেতরে মিডলের যেটা ভিউ হবে, সেই ভিউ এর রেন্ডারটা চেঞ্জ হবে, মানে পেজ নেভিগেশন দিয়ে একটা চেঞ্জ করবে, তাই তো? ওই উপরের যে পার্টটা, ওইটা কোথাটায় রাখবো? উপরের পার্টটা কমনে রাখবো। আমি এখানে কমন কোনটা আমি বুঝতে পারছি না স্যার, কারণ এই স্ট্রাকচারে আমি কাজ করে অভ্যস্ত না, আমি কোনোদিন করিনি, আমি জানি না স্যার, তো সেজন্যই জিজ্ঞেস করছি। ঠিক আছে, দেখাচ্ছি। তো অ্যাট লিস্ট অ্যাডমিন পোর্টালটা আমি কমপ্লিট করে ফেলতে পারবো ইউআই বানিয়ে। এবারে ডিবি কানেকশন করতে পারবো না সেটা আলাদা কথা, ওটা আপনাকে একটু হেল্প করতে হবে, অ্যাট লিস্ট এই পার্টটা আমি কমপ্লিট করতে হবে। এখানে বেসিক্যালি কি করব আমরা, এখানে ইউআই পার্টের জন্য কাজ করতে গেলে এইখানে কম্পোনেন্টের মধ্যে এখানে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, এই আমাদের মানে ইউজার এন্ডের একটা কোড হবে, অ্যাডমিন এন্ডের একটা কোড। হ্যালো, স্যার এ তো একদম ম্যাজিকের মতো কাজ হলো, অটোমেটিক করে দিল। ওই তিনজন ছিলাম ওখানে, সে কারণে ও তুমি বেরিয়ে যাওয়ার থাকো, দেবে না টাইম। ভালো। বলছি যে স্যার, এই যে আমাদের যে নরমাল যে কোডিং এর যে স্ট্রাকচারটা হয়, সেইখানে মানে সেই অনুযায়ী অ্যাডমিনের একটা পার্ট হবে আর ইউজার এন্ড এর জন্য একটা পার্ট হবে, কারেক্ট? তো দুটোর জন্য আমাকে ইউআই লিখতে হবে, ঠিক আছে, সেপারেট ইউআই। তো আমাদের যেটা ফাইল, যেটা ফোল্ডার স্ট্রাকচার বানাবো, একটা অ্যাডমিন করে একটা ফোল্ডার বানাবো, ইউজার করে একটা, মানে ইউজার এন্ড বলে একটা এরকম ফোল্ডার বানাতে হবে, কারেক্ট? ইউজার এন্ড বলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে আমাদের আগে দেখতে হবে যে এর ভিউ পার্টটা, টেমপ্লেটের যে সেকশনটা, এটা কিভাবে কাজ করছে, ঠিক আছে? আমি কনফিউজড। এখানে তুমি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যাঁ 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 স্যার, দেখো এখানে বেসিক্যালি আমাদের টেমপ্লেট সেকশন যখন দেখা যাচ্ছে, এইখান থেকে ইজেসে আমাদের এখানে আগে প্রথমে আমাদের টেমপ্লেট সেকশনটা কীভাবে কাজ করছে সেটা আমাদের দেখতে হবে। ওকে, তো এখানে টেমপ্লেট সেকশনসে যদি আমরা দেখি, সেটাটা আগে প্রথমে বুঝে নিতে হবে।
ইজিএসের ডকুমেন্টেশন সাইটে চলে যেতে হবে। প্রথমত এখানে কী হচ্ছে, আমরা ফার্স্ট হচ্ছে টেমপ্লেট পার্সিয়ালস কীভাবে আমরা ক্রিয়েট করছি। তখন দেখো লেআউট, ঠিক আছে, মানে এখানে স্টেপ বাই স্টেপ গেলে ভালো হয়। প্রথমে হচ্ছে আমরা কী করে এক একটা সেকশনস বানাচ্ছি। এখানে বেসিক্যালি কী হচ্ছে, কম্পোনেন্ট বেস আর্কিটেকচার যেরকম আমরা রিয়াক্টে করে থাকি, এখানেও বেসিক্যালি এজ যেটা আছে এজ জেএস, এটা বেসিক্যালি ওই কম্পোনেন্ট বেস স্ট্রাকচার দিচ্ছে, কিন্তু এর স্ট্রাকচারটা একটু অন্যরকম। এবার এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে ফার্স্ট হচ্ছে ভিউজের মধ্যে হোম ডট এজ ইডিজি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর এক্সটেনশন হিসেবে কাজ হচ্ছে। এবার এখানে মেনলি ফোল্ডার স্ট্রাকচারে কোনটা কীভাবে থাকছে। তো এবার প্রোডাকশানে যখন যাচ্ছে, তখন প্রোডাকশানে থাকলে পরে কিন্তু অটোমেটিক্যালি একটা ক্যাশ ক্রিয়েট করতে পারে এই টেমপ্লেটের, যাতে কী হয়, টেমপ্লেট আমাদের ফাস্টার যাতে রেন্ডারিং হয় তার জন্য। ওকে, এই একটা অপশানস রেখেছে। এখানে টেমপ্লেট স্টেট কীভাবে এনেবেল করতে হয় তার একটা প্রসেস বলছে, বাট আমাদের এইটার মেন উদ্দেশ্য আপাতত নয়। এখান থেকে এটা লুপস, নর্মাল লুপস, আচ্ছা লুপ এখানে এটা যাচ্ছে। তারপরে পার্সিয়ালসে যাই, পার্সিয়ালসে গেলে পরে এখানে ইনক্লুড করে আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবারে এই ইনক্লুডগুলো পার্সিয়ালস যেটা দেখা যাচ্ছে, এবার এইখানে মেন হচ্ছে আগে আমাদের পাবলিক রিসোর্সটাকে কোথায় রাখবো সেটা এবার দেখি আগে, কারণ এখানে HTML CSS যে ব্যাপারটা, এখানে প্রথমে পাবলিক রিসোর্স রাখার স্ট্যাটিক ফাইলটা রাখার ব্যবস্থাটা করতে হবে। এইখান থেকে ভাইট এটাকে নিই, ভাইটের কনফিগারেশনটা, যেটা দিয়ে আমাদের স্ট্যাটিক রিসোর্স এনেবেল হবে। সুডো দিয়ে করতে হবে স্যার। ভাইট config.ts, আচ্ছা এখন ভাইট config.ts রিসোর্সের ভিতরেই তৈরি হয়েছে স্যার, অ্যাকচুয়ালি রিসোর্সের ভিতরেই তৈরি হয়েছে। রিসোর্সের মধ্যে app.js বলে একটা জেএস ফোল্ডার ক্রিয়েট হয়েছে, জেএস ফোল্ডার, যার ভেতরে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ফ্রন্ট এন্ডকে বিল্ড করতে পারবো। কিন্তু এইখানে কনফিগের মধ্যে ভাইট.ts বলে একটা তৈরি হয়েছে, যেটা এখানে পাবলিক ফোল্ডার একটা থাকবে, যার মধ্যে এখানে অ্যাসেটস থাকবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে আর একটা সিএসএস ফোল্ডারও ক্রিয়েট করবো, যেখানে আমরা সিএসএস রাখবো, জেএস রাখবো, আর ভিউজটা থাকবে। এইভাবে আমাদের পুরো রিসোর্সটা সেট আপ থাকবে। এবারে আচ্ছা, মানে এই ফাইলের মধ্যে আমি যেরকম যদি আমি জাভাস্ক্রিপ্ট লিখি তাহলে চলবে না? কোনটা? এজ ফাইলের মধ্যে? এই ফাইলের মধ্যে না না, এজ ফাইলের মধ্যে ধরো app.js রাখতেই পারি, কোনো অসুবিধা নেই। জাভাস্ক্রিপ্টের কোড তুমি যদি মানে ছোটোখাটো কোড রাখো তো রাখতে পারো, ঠিক আছে। মেন হচ্ছে এইখানে আমরা যেগুলো লাইব্রেরি হিসেবে রাখবো, সেই লাইব্রেরিগুলো জেনারেলি আমরা এই ফোল্ডারে রাখবো, বুটস্ট্র্যাপের পাথগুলো, মানে বুটস্ট্র্যাপের ফাইল, এটা JSCS ফাইল যেটা রয়েছে, সেটাকেই বিল্ড করে ফেলা হবে যখন, তখন ওটা কাজে লাগবে। আচ্ছা, এখানে এই ফাইলটা গেল কোথায়? ক্রিয়েট ভাইট কনফিগ, আমার হচ্ছে এটা এইটার দিকেই কাজ ছেড়ে দিয়েছে, এটাই ভাইট কনফিগের কাজ করবে, কারণ এটার কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না।
এবার এটা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের কি আছে, এইখানে গিয়ে বিল্ড হুক, এটা এটা আছে হুকসের মধ্যে। এই ফাইলটা আমি দেখতে পাচ্ছি না কোথাও। সেটা কনফিগারেশন টু ফাইল ইউজড বান্ডেল ভাইট কনফিগ ইউজার অ্যাড্রেস। অ্যাসেটস ইউআরএল থেকে পাবলিক ইউআরএলের মধ্যে গিয়ে সেট হবে এটা অটোমেটিক্যালি। তো এইখানে রিসোর্সেসের মধ্যেই বলছে যে এই পাথগুলো ক্রিয়েট করতে, সিএসএস, জেএস, ফন্টস, ইমেজেস, এই ফোল্ডারগুলো এখানে রাখতে। এবার কি হচ্ছে, যখন আমরা ভাইটে কনফিগার করব তখন আমরা এইভাবে লাগাবো। ঠিক আছে, এই যে এখানে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে কীভাবে আমাদের লিঙ্কগুলোকে ইউজ করতে হবে। অ্যাসেটস ইউআরএল থেকে এগুলো জেনারেলি ইউজ হবে, আর রিসোর্স থেকে জেনারেলি এসব কানেক্টেড হবে। এটা যদি কোনো থার্ড পার্টি সিটিএনে যদি কোথাও রাখা হয় ফাইলগুলোকে, তখন ওইটাই লাগে। এরপর হচ্ছে স্ট্যাটিক সার্ভার, স্ট্যাটিক পাথ এনাবেল করার জন্য এটা আপাতত লাগবে না। আচ্ছা, এবার বেসিক্যালি আমাদের আগে এই আমরা বেসিক্যালি এখানে কি করেছিলাম, এখানে আমরা সিটিএন দিয়ে জিনিসগুলোকে লাগিয়েছিলাম। এখন আমরা সেই সিটিএন লাইব্রেরিটাকে আমরা লোকালি ইউজ করব। শর্টকাট কাজ সার্চ। আচ্ছা, ওটাকে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। মানে বেসিক্যালি কি হয়, থার্ড পার্টি সার্ভারে রাখাটা রেকমেন্ডেড ঠিক নয়। হ্যাঁ, সর্বনাশ হয়ে যেতে পারে। সর্বনাশ নয়, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে অনেক সময় কী হচ্ছে, ওই সার্ভারটা যদি অ্যাক্টিভ না থাকে তখন আমাদের নিজেদের সার্ভারটা তখন আমাদের নিজেদের ওয়েবসাইট পেজটাই খুলতে সময় লাগবে। আচ্ছা, এই যে স্যার জেএস এর যে ফাইলটা, এই জেএস এর ফাইলটা স্যার এটাও তো বুটস্ট্র্যাপেরই কন্টেন্ট তো স্যার এটা।
হচ্ছে এবার আমরা যেটা বাইরে থেকে যে জিনিসগুলো নিয়েছিলাম এবার সেটাকে ভেতরে লেআউট পেজের ভিতরে খুলে দেখি। এখানে ভাইট আমরা অ্যাপ্লাই করছি, তো ভাইট রিসোর্স লিঙ্ক ইউজ করবো। ডাবল স্ট্রিং এর মধ্যে ইন্টারপোলেশন দিয়ে ওই অ্যাড্রেসটা দিতে হবে। ডাবল স্ট্রিং এর মধ্যে ইন্টারপোলেশন দিয়ে ওর ভেতরে ওই অ্যাসেটের অ্যাড্রেসটা দিতে হবে। হ্যাঁ, কারণ বেসিক্যালি এটা এই ইন্টারপোলেশন যে সাইনটা আছে এটা বেসিক্যালি তোমার স্ট্রিং এর মধ্যে ভ্যারিয়েবল পুশ করা হচ্ছে বলতে গেলে, তার জন্য। এই রে, এটা আর কি দেখাচ্ছে? কোথা কিছু দেখাচ্ছে না তো, আপাতত ঠিকঠাকই চলছে। আচ্ছা, কিন্তু এইখানে ঠিক আছে, দেখা যাক। এবার বেসিক্যালি আমাদের এই যে নেভিগেশন সেকশনটাকে এবার সেট করে দেখি। ন্যাপ বারটাকে কপি করি, করার পরে এখানে ন্যাপ বার ডট ইডিজি এখানে অ্যাটাচ করলাম। এবার এখানে অ্যাটাচ করার পর এখানে @in ইনক্লুড, এখানে ইনক্লুডের মধ্যে COMPONENTS component /app bar
ওকে, এসে গেছে। ওয়াও, তাহলে এখানে ইনক্লুড বলে আমাদের এখানে ন্যাপার ক্রিয়েট করে দিলাম, চলে আসলো। মানে স্যার সেমই হবে, মানে আমাকে আলাদা করে কিছু ইউআই বানাতে হবে না, বুটস্ট্র্যাপ দিলে তো এমনিই হয়ে যাবে। মানে আমি কোয়েশ্চেনটাই কেন করছিলাম, মানে অ্যাডমিনটা ধরুন ক্রিয়েট করে দেওয়া যাবে, কিন্তু তারপরে ইউজারটা কি করে ক্রিয়েট করবো, আমি সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছিলাম। মানে সেম ফোল্ডার হবে না ডিফারেন্ট ফোল্ডারে বানাবো দুটোকে? সে এখানে যেভাবে বানালাম, কি বানালাম, ডিফারেন্টভাবে করতে পারি। এখানে তো বেসিক্যালি কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে রাখলাম না, ঠিক আছে। আর এইখানে এই পার্টটা আমাদের এখানে ডিভ ক্লাস CONTAINER কন্টেইনার এর ভেতরে এটাকে রাখছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে কিছুটা ওই টেমপ্লেটিং সিস্টেম টাইপের রয়েছে, তো সেই পার্টটা এখানে রাখা হয়েছে। আর এখান থেকে কালার মোড বুটস্ট্র্যাপটা পড়ে পড়ে করতে হবে, আর কিছুই না। বুটস্ট্র্যাপ পড়ে তো করতে হবে, কিন্তু বেসিক্যালি আমার 4-5টাই পেজ ক্রিয়েট হবে অ্যাকচুয়ালি, ওর বেশি পেজও হবে না। হ্যাঁ, যেমন কাজ করবে সেরকম তৈরি হবে, সেরকম লাগবে। এখানে এটা হলো নাইট মোডটা অন হয়ে যাওয়া উচিত। ওকে, চলো, অলমোস্ট আমাদের প্রাথমিক লেভেলের কাজ হয়েছে। এবার বেসিক্যালি আর একটু আমাদের পড়তে পারলে তখন আমরা আর একটু জিনিসটা বুঝতে পারবো, আর কোথায় কী করতে হবে না করতে হবে। ওকে, এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে আমাদের স্ট্রাকচার তাড়াতাড়ি তৈরি হবে, স্ট্রাকচার নিয়ে খুব একটা অসুবিধা নেই। বেসিক্যালি এখানে তোমার এই লেআউট পার্টটা আমার একটু কনফিউশন লাগছে, লেআউটের পার্টটা, কারণ কেন এটা ইনক্লুডিভ। ওকে, পার্সিয়াল স্ট্যাক, কি বলছে, স্ট্যাক করে, এটা হচ্ছে ইনজেকশন এরিয়া। মানে বেসিক্যালি কী হচ্ছে, এই স্ট্যাক করে এই জায়গাটাকে মেনশন করা হচ্ছে, যদি কিনা বাই চান্স যদি আমরা মানে চাইল্ড পেজ থেকে প্যারেন্ট পেজে যদি আমরা কোনো ডেটা পুশ করতে চাই, তখন এইটাকে ইউজ করা হবে অ্যাজ এ প্লেস হোল্ডার। এই যে এখানে ডেটাটা চুজ করেছে, এবারে এইখান থেকে অ্যাকচুয়ালি এটা চাইল্ড পেজ থেকে, ঠিক আছে, এই ডেটাটাকে পুশ করছে এই পার্টিকুলার স্ক্রিপ্ট ট্যাগটাকে পেজের এই জায়গাতে। তার জন্য এই পার্টটা ইউজ হয়েছে। মানে অ্যাকচুয়ালি এখানে বলছে যে এই জায়গায় স্ট্যাক করেছে, করে এইখানে মডেলটা এখানে রেন্ডার হওয়ার কথা, ঠিক আছে, যেটা মডেলের লেখার যে পার্টটা সেটা এখানেই রেন্ডার হবে। কিন্তু অ্যাকচুয়ালি এবার পেজটা যখন ফাইনালি আউটপুট হচ্ছে HTML-এ, তখন কীরকমভাবে HTML-এ আউটপুট হচ্ছে, এই জায়গায় স্ক্রিপ্ট একটা চলে গেছে, যেটা কিনা এই যে এইখানের পার্টটা যেটা রয়েছে সেটা এখানে চলে গেছে, আর HTML পার্টটা এইখানে রয়েছে যেখানে ডায়লগটা লেখা ছিল। আচ্ছা, এইভাবে এই স্ট্যাক্সটা কাজ করছে। ওকে, কাজ করতে থাকো, দেখবে খুব সিম্পল আছে, খুব একটা কমপ্লিকেটেড লাগবে না। প্রথম প্রথম একটু অসুবিধা হবে মনে হয়, তাও হয়তো হতে নাও পারে, কারণ এখানে তেমন কিছু নয়। এখানে এই যে প্রত্যেকটা জিনিসকে এইভাবে @! ইউজ করে কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারা যায়। মানে এটা হচ্ছে সিঙ্গেল লাইন কম্পোনেন্ট, যেগুলো পার্সিয়ালি আমরা ইউজ করতে পারি। এখানে এই যে ইনক্লুড ট্যাগ ইনলাইন, যেখানে আমরা ইনক্লুড করছি,
এখানে ইনলাইনে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যে ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু রেখে সেটাকে আমরা ফিউচারে ইউজ করার জন্য অপশান দিয়ে রেখেছে। এখানে কী কী সিনট্যাক্স এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি সেই সিনট্যাক্সের একটা প্রসেস এখানে দিয়েছে। এবার কম্পোনেন্ট ইন্ট্রোডাকশান, কীভাবে আমরা কম্পোনেন্টস বানাচ্ছি। কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমরা যখন ডিজাইন রেডি করি তখন আমরা পার্সিয়ালস ডেটা ক্রিয়েট করে কাজকর্ম করি অনেকটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কম্পোনেন্ট, ঠিক আছে, মানে কম্পোনেন্ট সেকশনের মধ্যে বানানো আছে। বটন ডট এজ বলে এখানে কম্পোনেন্ট বানানো আছে। এই যে টাইপটা যেটা আছে এটা হচ্ছে ইনপুট প্যারামিটার, টেক্সট হচ্ছে ইনপুট প্যারামিটার, ঠিক আছে। এবার তোমার কম্পোনেন্ট তৈরি গেছে। এবার এইটা হচ্ছে কম্পোনেন্ট, তোমার কাস্টম কম্পোনেন্ট। এবার এই কাস্টম কম্পোনেন্টের মধ্যে এই যে টেক্সট, মানে এইখানে এই টেক্সটটা এখানে বসবে, আর টাইপ যেটা হবে সেই টাইপটা বসবে এখানে, ঠিক আছে। ওকে, মানে বেসিক্যালি ব্যাপারটা কীরকম দাঁড়ালো, এইখানে এই যে বাটন এজ এটা যদি আমি নিই এই কম্পোনেন্ট সেকশনের মধ্যে, ঠিক আছে। এবার এখানে এই বাটনটা বসানো হলো, বাটনটা এখানে এটা থাকলো। এবার বেসিক্যালি কী হচ্ছে, এটা তো একটা হলো, প্লাস এখানে কী হচ্ছে, আমরা এখানে ক্লাস অ্যাপ্লাই করছি বিটিএন এইখানে করলাম কি বাই ডিফল্ট এসইউ সিসি সরি বাটন কালার যদি থাকে থাকবে, আদারওয়াইজ এখানে এসইউ সিসি ESS। ওকে, এই হচ্ছে অপশান। এবার যদি আমি পেজের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, এখানে বাটন ইউজ করব, তাহলে এখানে @COMPONENT কম্পোনেন্ট করে এখানে আমি করছি কি COMPONENTS কম্পোনেন্টস ফোল্ডার থেকে /BUTTON বাটন এখানে কল করলাম। এবার এখানে প্যারামিটার ইউজ করব। এবার প্যারামিটার যদি ইউজ করি, মানে যদি কিছু না ইউজ করি, আমাদের একটা ডিফল্ট বাটন এখানে শো করবে, ঠিক আছে। ডিফল্ট বাটন শো করছে। এবার ডিফল্ট বাটন শো তো করলো। এবার যেহেতু আমাদের এখানে কোনো বাটনের কোনো ভ্যালু ছিল না, এই যে জায়গাটা টেক্সটের এখানে কোনো ভ্যালু ছিল না, এটা SUPMIT সাবমিট যদি থাকতো তাহলে কী হচ্ছে, এখানে বাই ডিফল্ট সাবমিট চলে আসছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার ব্যাপার হচ্ছে এখানে এটা বাই ডিফল্ট লাগলো। এবার এখানে কী হচ্ছে, COLOR কালার করে আমি এখানে দিলাম ইনফো, ঠিক আছে, অ্যান্ড টেক্সট দিলাম ভিউ। বুঝলে? হ্যাঁ স্যার, বুঝলাম, একটু পড়তে হবে স্যার। এটা বেসিক্যালি ডকুমেন্ট এটা বেসিক্যালি তোমার ওই যেরকম এতে করো ওই রকম টাইপের অনেকটা, কিন্তু ডকুমেন্টেশনটা পড়তে হবে, এটাই যা। এটা হচ্ছে তোমার এই পার্টটা কাজ করবে। এবার এখানে স্লট হচ্ছে তোমার বেসিক্যালি চাইল্ড, মানে তোমার এটা অ্যাকচুয়ালি কী হলো, একটা কম্পোনেন্ট তৈরি হয়ে যাবে, মডেল কম্পোনেন্ট, মডেল কম্পোনেন্ট এটা। তো এই মডেল কম্পোনেন্টে হেডার, কন্টেন্ট অ্যান্ড ফুটার এই অপশানস দেওয়া আছে। এবার ওই মডেলটাকে ইউজ করা হচ্ছে এইভাবে, ঠিক আছে। এইভাবে বেসিক্যালি এটা হলো। এখানে প্রপস ইউজ করা হচ্ছে ব্যাপারটা। এখানে প্রপস অলরেডি আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। এখানে আচ্ছা একটা সুযোগ, মানে সুবিধাও রেখেছে যে এখানে ডাইরেক্টলি ইনপুট বলে ইনপুট রেন্ডার বানাচ্ছে, ঠিক আছে। এবার এটা করেছে, তারপরে এইখানে এই লেটে গিয়ে আমাদের এখানে কার্ড কম্পোনেন্টে গিয়ে এখানে অ্যাট্রিবিউট স্লট অ্যাপ্লাই করছে।
হেডার স্লট, কম্পোনেন্ট স্লট, এইভাবে করে এই জায়গাটা এটা বানাচ্ছে। এটা হচ্ছে পার্সিয়াল ডিজাইনসের জন্য হেল্পফুল। এবার এই পার্টটা একটু কনফিউশন, কেন কি এইখানে app.js এটা এখানে লাগিয়েছে, মানে অ্যাপের অ্যাপ কম্পোনেন্ট ডট এইটা, তারপরে ওখানে গিয়ে লেআউট, মানে লেআউটের মধ্যে গিয়ে তুলছে। তাহলে এখানে কী করছে, কম্পোনেন্টের মধ্যে গিয়ে লেআউট স্ল্যাশ অ্যাপ। আচ্ছা, যদি এখানে যদি লেআউটটা না বলা হতো তাহলে কি ডাইরেক্ট চলে আসতো? এখানে আমি একটা কাজ করি, ধরে এখানে আমি একটা ইচ্ছে করে base.edg এটাকে করলাম এবার দেখি কি দেখায়। এটাও কাজ করছে। করছে কি বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে ওইটাকে সেভ করি, করছে ফ্রম ওকে, ঠিক আছে। এখানে ফ্রম বেস এটা এখানে লিখেছিলাম এই বেসের মধ্যে। হ্যাঁ, এটা তো বেসের মধ্যে লিখিনি, এটা তো হোমে লিখে, হোমের মধ্যে লিখেছি। ওকে, এখানে একটা করি, ফ্রম বেস। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের বেসিক্যালি এখানে লেআউট, মানে ডাইরেক্টলি আমরা কম্পোনেন্টসের মধ্যে আমরা ডাইরেক্ট পেজের নাম অ্যাপ্লাই করেও আমরা এখানে করতে পারি। তার মানে বেসিক্যালি এখানে লেআউট যেটা ছিল LAYOUT লেআউট ডট অ্যাপ, যদি এরকমও লেখা হয়ে থাকে, তার মানে বেসিক্যালি ওটা লেআউটের ভেতর ফোল্ডারের মধ্যে রাখা হয়েছিল বলে তাই, নাহলে পরে আমরা ডাইরেক্টলিও এটাকে অ্যাপ্লাই করতে পারছি। ওয়েল অ্যান্ড গুড, ইজি, সিম্পল, তাই তো? কি বলো? ইজি আছে, খুব একটা ব্যাপার না এখানে, মানে একটু সময় দিলে বাটন ভালো। কম্পোনেন্টের মধ্যে যা কিছু লেখা, টু মাচ ফ্লেক্সিবল, ভালোই ফ্লেক্সিবিলিটি ভালোই আছে। কতটা আমাদের কোড কমে যাচ্ছে, ঠিকই আছে, ঠিক আছে। এরপরে এইগুলো কি দেখাচ্ছে, এবার এটা একটু দেখতে হবে পরে তোমার কাছে। তুমি এটা বেসিক্যালি যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের প্রবলেম দেখাচ্ছে, বুটস্ট্র্যাপ এই সোর্স ম্যাপ ফাইলটার জন্য। আচ্ছা, সোর্স ম্যাপ ফাইল জেনারেলি তো রাখা হয় না বুটস্ট্র্যাপ প্যান্ডেল, ওইটারই মেন প্রবলেম দেখাচ্ছে। আর তো তেমন কোনো প্রবলেম দেখছি না, ম্যাপ ফাইলটাই নট ফাউন্ড বলছে। আচ্ছা আচ্ছা,
এবার এটার একটা হাঁটানোর উপায় আছে, এই লাস্ট লাইনটাকে হাঁটাও। করতে হবে, ঠিক আছে? প্রবলেমের সলিউশন হয়ে গেছে, আর কোনো ঝামেলা ফামেলা নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে, এভরিথিং সলভড। আশা করি প্রজেক্টে কোথাও অসুবিধা হবে না। না, তাহলে আমাদের রিসোর্সেসগুলো সমস্ত এই জায়গায় থাকছে। রিসোর্সেসের মধ্যে এখানে HTML, CSS, JS সব থাকছে। আর সমস্তগুলোকে কানেক্ট করার জন্য আমাদের অ্যাসেটস বললে কানেক্ট করলেই আমাদের কানেকশন হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, আপাতত এইভাবেই চলুক, তারপরে মনে হয় খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে স্যার। এই ফোল্ডারটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ফোল্ডারটা আমাকে পাঠিয়ে দিন। ক্লাস তো রেকর্ড আশা করি আপনি করে রেখেছিলেন আজকে। করেছি, ক্লাস রেকর্ডিং করেছি, বাট তবু আমি ফোল্ডারটা পাঠাচ্ছি। ঠিক আছে, ওকে স্যার। কাজের জিনিস। ওকে, ফাইল চলে গেছে।